রাত্রি ৩টার সময় অ্যালার্ম দিয়ে ঘুম থেকে উঠে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি টাইগার হিলের উদ্দেশ্যে। নমস্কার বন্ধুরা, আমাদের গল্পকথা চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম। আজ আমরা চলে এসেছি টাইগার হিল। এখান থেকে আমরা দেখব কাঞ্চনজঙ্ঘা, হিমালয় পর্বতমালার তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ, যা নেপাল এবং ভারতের সিকিম রাজ্যের মধ্যে অবস্থিত। এটি নেপালের ও ভারতের সর্বোচ্চ শৃঙ্গ নামেও পরিচিত। সকাল সকাল ঘুম থেকে উঠে তৈরি হয়ে আমরা বেরিয়ে চলে এসেছি। আর এতই ঠান্ডা ও চারিদিকটা মেঘলা ছিল, ভাবছিলাম কি জানি আজ সূর্যদেবের দেখা মিলবে কিনা, বেশ আশঙ্কায় ছিলাম। আর এতটা ঠান্ডার মধ্যে কফি তো মাস্ট। এখানে অনেকেই কফি বিক্রি করছিল, তাদের থেকেই কফি নিয়ে নিলাম শরীরটাকে গরম করার জন্য। বেশ খানিকক্ষণ প্রে করার পর অবশেষে দেখতে পেলাম আকাশ ধীরে ধীরে পরিষ্কার হয়ে আসছে এবং বুঝতেই পারলাম যে সূর্যদেব আমাদের ওপর প্রসন্ন হয়েছে, তাই তার দেখা অবশ্যই মিলবে। কাঞ্চনজঙ্ঘা শব্দটির অর্থ 5টি তুষারের ধন দৌলত। উচ্চতা প্রায় 8586 মিটার। এটি কিং অফ মাউন্টেন্স নামেও পরিচিত। টাইগার হিল থেকে এর সৌন্দর্য দেখার মজাটাই আলাদা। তাই প্রতি বছর টাইগার হিল থেকে কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য বহু পর্যটকের ভিড় জমে এখানে। দার্জিলিং থেকে প্রায় 11 কিলোমিটার দূরে এই কাঞ্চনজঙ্ঘা। এখানে যাওয়ার জন্য অবশ্যই আগের থেকে পারমিশন করাতে হয়। আর পারমিশন করানোর জন্য পার হেড 20 টাকা করে টিকিটের ব্যবস্থা করতে হয়। সমস্ত কিছু আমাদের ড্রাইভারই ব্যবস্থা করেছিল। আমরা টোটাল 16 জন মিলে গাড়িতে করে চলে এসেছিলাম টাইগার হিলে। সেখানে গাড়ি পার্কিং করার পর খানিকটা হেঁটে আমাদের ওপরে উঠতে হয়। অবশেষে দেখো সূর্যোদয়ের দেখা মিলেছে। সত্যি এই সৌন্দর্য ক্যামেরাবন্দি করলেও প্রকাশ করা সম্ভব নয় চোখে না দেখলে। একটা ছোট বিন্দুর মতো সূর্যকে দেখা যাচ্ছে। এই সৌন্দর্যটা উপভোগ করতে পেরে মনে হয়েছে দার্জিলিং আসা সার্থক হলো। এরপর টাইগার হিলের চারিপাশে যে সমস্ত দোকানপাটগুলো ছিল সেইগুলো তোমাদেরকে একটু চলো ঘুরিয়ে দেখিয়ে দিই। এখানেও সোয়েটার, টুপি, বিভিন্ন শীতের জিনিস এবং তার সাথে সাথে বেশ কিছু মূর্তিও ছিল। এখান থেকে আমি কিছু জিনিস কিনেছিলাম, সেটা তোমাদের পরের একটা ভিডিওতে অবশ্যই শেয়ার করব। এখানে জিনিসের দাম নিচের তুলনায় একটু বেশি, কারণ এখানে সবাইকে অনেকটা কষ্ট করে উপরে উঠে এসে তবেই এখানে বিক্রিবাট্টা করতে হয়। তার সাথে সাথে এখানে বিভিন্ন খাবারের স্টল, ম্যাগি, কফি এগুলোও ছিল। কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য উপভোগ করে ধীরে ধীরে গুটি গুটি পায়ে নেমে চলে আসলাম নিচের দিকে আমাদের ট্যাক্সি স্ট্যান্ডের কাছে। সেখান থেকে গাড়িতে চেপে আমরা রওনা দিলাম আমাদের হোটেলে, কারণ দার্জিলিংয়ে আজকেই আমাদের লাস্ট। এরপর আমরা চলে যাব এখান থেকে লাকচু এবং তার জন্য প্যাকিং করা বাকি। তাই ঝটপট রুমে ফিরে প্যাকিং সেরে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম শিটংয়ের জন্য। আর আজ শুরু হয়ে গিয়েছিল হালকা হালকা বৃষ্টি। ভাবিনি রাস্তায় বৃষ্টি পাবো, কিন্তু কি আর করা যাবে। খানিকটা বৃষ্টির মধ্যে দিয়ে গাড়ি যাবার পর দেখলাম বৃষ্টি ধীরে ধীরে থেমে গেছে। আর আমরা পৌঁছালাম বেশ কিছু দূরে এই রকম একটা জায়গায়। জায়গাটা কোথায় বুঝতে পারছো কি? ব্রিজটা দেখে অবশ্যই কিছুটা আন্দাজ করতে পেরেছো। এটা হলো যোগীঘাট। নিচে রয়েছে রিয়াং নদী এবং তার ওপরেই রয়েছে যোগীঘাট ব্রিজ। এই জায়গাটি ঘুরতে গেলে 1 ঘন্টার বেশি সময় অবশ্যই লাগবে। শিটং বা মংফু যেতে গেলে এই ব্রিজটি দিয়েই যেতে হয়। দার্জিলিং থেকে এই ব্রিজটা প্রায় 45 কিলোমিটার দূরে অবস্থিত। আর শিলিগুড়ি থেকে যদি কেউ আসে তাহলে হাতে 90 মিনিট সময় নিয়ে বেরোতে হবে, তাহলেই পৌঁছে যাবে এই যোগীঘাটে। শিটংয়ের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলির মধ্যে এই যোগীঘাট এক অন্যতম। ইস্পাতের এই ব্রিজটি যেমন সুন্দর তেমন মজবুত আর তেমনই রং বেরঙের পতাকা দিয়ে সাজানো। আর নিচে বয়ে চলেছে পাহাড়ি নদী রিয়াং।
এই রকম অফবিট প্লেসের সন্ধান যদি কেউ চাও, তার বিকল্প শিটং ছাড়া আর কিছুই নয়। তাই শিটং অবশ্যই একবার ঘুরে এসো। পাহাড়ি নদী আমরা কম বেশি অনেক জায়গাতেই দেখেছি। দার্জিলিং থেকে শিটং যাবার পথে এই নদীটার সৌন্দর্য দেখে বেশ খানিকটা সময় অনায়াসেই কাটিয়ে দিলাম। আর এখানে সুন্দর সুন্দর ছবি ভিডিও ক্লিক করতে একদম ভুললাম না। তাই তোমরা যারা অবশ্যই এখানে আসবে, নিজেদের সুন্দর সুন্দর ছবি ভিডিও কালেক্ট করে নিও। এই জায়গাটাতে সেরকম কোনো দোকানপাট ছিল না, ওপরে ছিল, নিচে সেরকম কিছু নেই। তবে এখানেও বেশ কিছু হোমস্টে ছিল, যারা এখানেও থাকতে চাও তারা থাকতে পারো। এই যে এই ব্রিজের ওপরে আমরা চলে এসেছি, আর এখানে কিছু সুন্দর সুন্দর ভিডিও ফটোস কালেক্ট করে নিলাম। তারপর গাড়িতে উঠে ফের রওনা দিলাম আমাদের হোমস্টের দিকে। আমরা পৌঁছে গেছি আমাদের হোমস্টেতে, আর এটা ঠিক আমার হোমস্টের পেছনের দিকের রাস্তা। তোমরা পেছনের দিকটাতে দেখতেই পাচ্ছ যে পুরোটাই চা বাগান। যেই দিকেই চোখ পড়ছে সেই দিকেই দেখতে পাচ্ছি চায়ের বাগানে ভর্তি। আর এই যে পাশেই আমাদের ড্রাইভারের গাড়ি রাখা রয়েছে, আমরা দুটো গাড়িতে করেই এই শিটংয়ে এসেছি। সামনে দেখতে পাচ্ছ ওই যে হোমস্টেটা, ওখানেই আমরা উঠেছি। হোমস্টেটার ভেতরটা অবশ্যই তোমাদের ঘুরে দেখাবো, তবে তার আগে দেখো আমাদের হোমস্টের ঠিক পেছন দিকে রয়েছে তাদের নিজস্ব কিছু বাগান। পেছন দিকে অনেক কমলা লেবুর গাছ ছিল। আমরা যেই সময়টাতে এসেছি এই সময় সাধারণত তো কমলা লেবু পাওয়া যায় না, তবে তোমরা অক্টোবর মাসের দিক করে আসলে এইখানে পুরোটাই কমলা লেবু ভরে থাকতে দেখতে পেতে। আর সেই দৃশ্যটা সত্যিই সুন্দর। এই কারণে এই শিটংটাকে কমলা লেবুর গ্রামও বলা হয়ে থাকে। আমরা বেলা 11টা থেকে 11:30টার মধ্যে এই শিটংয়ে পৌঁছে গিয়েছিলাম। তারপর ফ্রেশ হয়ে চারিদিকটা একটু ঘুরেই দেখছিলাম। এমনিতেই যারা একটু অফবিট জায়গা পছন্দ করো, শিটং, তিনচুল এই জায়গাগুলো তাদের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। আমরা চলে আসলাম এই হোমস্টের ভেতরে। এই হোমস্টেটা খুব একটা বড় নয়। ভেতরের দিকে ঢুকলে মাঝে গেট এবং তার দুদিকে 4টে করে রুম। আমরা 4টে ফ্যামিলি ছিলাম বলে আমাদের বেশ ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে গিয়েছিল। এই হোমস্টেতে এখনও কিছু কাজ চলছিল। হোমস্টের ঠিক ডান পাশে নতুন রুম বানানোর কাজ তখনও চলছিল। আমরা চলে যাচ্ছি সামনের ব্যালকনিটার দিকে, যেখান থেকে সামনের ভিউটা খুব ভালোভাবে দেখা যাবে। সত্যি জায়গাটা এতটাই সুন্দর। আর বাইরে এই ব্যালকনিটাতে ছোট ছোট চেয়ারের অ্যারেঞ্জমেন্ট করা ছিল। ডান দিকে ওই সবুজ রঙের ঘরটা ওদের কিচেন, এবং তাদের নিজস্ব কিছু পোলট্রি এবং গরু, ছাগল এইসবও ছিল। নেক্সট ভিডিওতে তোমাদের পুরোটা শেয়ার করেছি, তোমাদের ওই ভিডিওটা দেখতে অবশ্যই ভালো লাগবে, তাই এই ভিডিওর সেকেন্ড পার্টটা অবশ্যই দেখো। আমরা দুপুরবেলা এবার লাঞ্চ করতে যাব, তাই জন্য টাইম নষ্ট না করে নিচের দিকে নেমে পড়লাম। এই যে নিচের দিকে ডান দিকের যে ঘরটা দেখতে পাচ্ছ, এটা ওদের কিচেন, এবং এখানেই আমরা খাবার খেয়েছিলাম। মানে সিট অ্যারেঞ্জমেন্ট করে ওদের এখানে ডাইনিংয়ের ব্যবস্থা ছিল। আমরা এখন চলে এসেছি লাঞ্চ করতে। লাঞ্চের ব্যাপারটা বেশ ভালো লেগেছিল। ওরা নিজেরা রান্না করে আমাদের দিয়ে দিয়েছিল, আমরা নিজেদের মতো করে গুছিয়ে খেয়েছিলাম। বিকেল নাগাদ হালকা হালকা বৃষ্টি পড়তে শুরু করলো, তবে তোমাদের পুরোটাই ঘুরে দেখাবো সেকেন্ড